রসায়নের বিশাল দুনিয়ায় সবাইকে স্বাগতম। এখানে কিন্তু অণুগুলো অনেকটা মানুষের মতোই, সবসময় নতুন পার্টনার খুঁজে বেড়ায়। তো আজকে আমরা এই অণুদের জগতেরই এক অদলবদলের গল্প শুনব, যেখানে দুটো একেবারে ভিন্ন রাস্তা দিয়ে একই জায়গায় পৌঁছানো যায়। চলুন দেরি না করে এই মজার রাসায়নিক যাত্রার গভীরে ডুব দেওয়া যাক। আচ্ছা, একটা ব্যাপার ভাবা যাক তো, গাড়ির চাকা কিভাবে বদলানো হয়। একটা উপায় হতে পারে পুরনো চাকাটা আগে পুরো খুলে ফেলা হলো, তারপর সেখানে নতুনটা লাগানো হলো। আবার এমনও তো হতে পারে যে নতুনটা লাগানোর ধাক্কায় পুরনোটা নিজেই খুলে বেরিয়ে গেল, তাই না? দেখুন, দুটো রাস্তাতেই কিন্তু কাজ একটাই হচ্ছে, চাকাটা বদলে যাচ্ছে। অণু বা মলিকিউলের জগতেও ঠিক এরকমই দুটো আলাদা রাস্তা আছে, আর সেটাই আমরা আজকে দেখব। তো সবার আগে জেনে নেওয়া দরকার, এই যে বলছি অদল বদল বা প্রতিস্থাপন বিক্রিয়া, এই জিনিসটা আসলে কি। একদম সহজ করে বললে এটা এমন একটা রিয়াকশন যেখানে একটা যৌগের অণুর ভেতরে থাকা কোনো একটা অ্যাটম বা গ্রুপকে অন্য একটা অ্যাটম বা গ্রুপ এসে ঠেলে সরিয়ে দিয়ে ওর জায়গাটা নিয়ে নেয়। অনেকটা ক্লাসের বেঞ্চে একজনের জায়গায় আরেকজন বন্ধুর এসে বসার মতো একটা বাতার। এই প্রতিস্থাপন বিক্রিয়ারই একটা বিশেষ টাইপ হল নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, যাকে আমরা ছোট করে বলি এসএন বিক্রিয়া। এখানে যে অ্যাটাক করে তাকে বলা হয় নিউক্লিওফাইল। ওর কাছে প্রচুর বাড়তি ইলেকট্রন থাকে যা ও কাউকে দিতে চায়। তাই ও এমন একটা কার্বনকে খুঁজে অ্যাটাক করে যেখান থেকে অন্য একটা গ্রুপকে সহজেই বের করে দেওয়া যায়। এই এসএন বিক্রিয়ারই দুটো মেন টাইপ আছে, SN1 আর SN2। চলুন এবার এদের সাথে ভালো করে পরিচয় করা যাক। তাহলে প্রথমে আসছে SN1 বিক্রিয়া। একে আমরা একটা মজার নাম দিতে পারি, ধৈর্যশীল পরিকল্পনাকারী। কারণটা কি? কারণ এই বিক্রিয়াটা কোনো তাড়াহুড়ো করে না, বরং খুব ধীরে সুস্থে প্ল্যান করে দুটো ধাপে কাজ শেষ করে। চলুন দেখি এর প্ল্যানটা আসলে কেমন। এই SN1 বিক্রিয়াটা দুটো ধাপে হয়। প্রথম ধাপটা হলো খুব ধীর, একদম স্লো মোশনের মতো। এখানে কি হয়, অণু থেকে পুরনো গ্রুপটা আস্তে করে চলে যায়, আর এর ফলে কার্বোক্যাটায়ন নামে একটা পজিটিভ চার্জওয়ালা জিনিস তৈরি হয়। এরপর আসে দ্বিতীয় ধাপ, যেটা হয় ঝড়ের গতিতে। নতুন নিউক্লিওফাইলটা এসে সঙ্গে সঙ্গে ওই কার্বোক্যাটায়নের সাথে জুড়ে যায়। তার মানে ওই যে প্রথম ধীর গতির ধাপটা, ওটাই কিন্তু পুরো বিক্রিয়ার স্পিড ঠিক করে দেয়। একটা মজার ব্যাপার হল SN1 বিক্রিয়া একটু ভিড় বা বলতে পারেন জাঁকজমকপূর্ণ পরিবেশ ভালোবাসে। যে কার্বনের সাথে যত বেশি অন্য গ্রুপ লাগানো থাকে, সেখানে SN1 বিক্রিয়া তত ভালো হয়। কেন? কারণ ওই বাড়তি গ্রুপগুলো পজিটিভ চার্জওয়ালা কার্বোক্যাটায়নটাকে চারপাশ থেকে সাপোর্ট দিয়ে ওকে আরও স্টেবল বা স্থিতিশীল করে তোলে, যা এই বিক্রিয়ার জন্য খুবই দরকারি। বেশ, এবার আমাদের গল্পের দ্বিতীয় চরিত্রের পালা, SN2 বিক্রিয়া। একে আমরা ডাকতে পারি দ্রুত আক্রমণকারী বলে। SN1-এর মতো অত ধৈর্য এর নেই। এ কোনো দুই ধাপের ঝামেলায় যায় না, সব কাজ এক ধাক্কায় একটাই ধাপে শেষ করে দেয়। SN2 এর কৌশলটা হলো একেবারে একটা কোঅর্ডিনেটেড অ্যাটাক। এখানে নিউক্লিওফাইলটা কার্বনের ঠিক পেছন দিক থেকে হামলা করে, আর ঠিক যে মুহূর্তে ও কার্বনের সাথে নতুন বন্ড বানানো শুরু করে, একই মুহূর্তে পুরনো গ্রুপটা অন্য দিক দিয়ে বেরিয়ে যেতে শুরু করে। বন্ড তৈরি হওয়া আর বন্ড ভাঙা দুটো কাজ একদম একসাথে চলে। SN2 বিক্রিয়ার একটা দারুণ ব্যাপার আছে, আর সেটা হলো এর 3D এফেক্ট। যেহেতু অ্যাটাকটা পেছন থেকে হচ্ছে, তাই বিক্রিয়ার পরে পুরো অণুটার গঠন একদম উল্টে যায়। ঠিক যেমন ধরুন, খুব জোরে বাতাস দিলে ছাতাটা ফাট করে উল্টে যায়। রসায়নের ভাষায় এই মজার ঘটনাটাকে বলা হয় ওয়ার্ল্ডেন ইনভার্সন। SN1 এর একদম উল্টো হল SN2। ও কিন্তু ভিড় একদমই পছন্দ করে না। কার্বনের চারপাশে যত ফাঁকা জায়গা থাকবে, ওর অ্যাটাক করতে তত সুবিধা। কিন্তু কার্বনের চারপাশে যদি অনেক ভিড় থাকে, তাহলে নিউক্লিওফাইলের পক্ষে ওখানে গিয়ে অ্যাটাক করা প্রায় অসম্ভব হয়ে যায়। রসায়নে এই জায়গার অভাবজনিত বাধাকে স্টেরিক হিন্ড্রান্স বলা হয়। তো আমরা দুটো আলাদা পথের গল্প শুনলাম। একজন হলো আমাদের ধৈর্যশীল পরিকল্পনাকারী, আর আরেকজন দ্রুত আক্রমণকারী। চলুন না এবার ওদের দুজনকে সামনাসামনি দাঁড় করিয়ে দেখি কে কোন দিক থেকে কতটা আলাদা। এই টেবিলটা এক নজরে দেখলে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, SN1 যেখানে দুটো ধাপে কাজ সারে, সেখানে SN2 সবকিছু একটা ধাপেই শেষ করে দেয়। স্পিডের ক্ষেত্রেও মস্ত বড় পার্থক্য। SN1-এর স্পিড শুধু একটা অণুর ওপর নির্ভর করে, কিন্তু SN2-এর স্পিড নির্ভর করে দুটো অণুর ওপরই। পছন্দের ব্যাপারেও ওরা একদম উল্টো। SN1 ভালোবাসে ভিড়ওয়ালা 3 ডিগ্রি অণু, আর SN2 খোঁজে ফাঁকা 1 ডিগ্রি অণু। আর সবচেয়ে বড় যে পার্থক্যটা, ওই যে ছাতা উল্টে যাওয়ার মতো ঘটনা, ওয়ার্ল্ডেন ইনভার্সন, ওটা কিন্তু শুধু SN2-তেই ঘটে। SN1-এ এসবের বালাই নেই। এখন মনে একটা প্রশ্ন আসতেই পারে যে এত কিছু যে জানলাম,
এক ধাপ 2 ধাপ অণু উল্টে যাচ্ছে, এগুলো জেনে আসলে লাভটা কি? মানে এই জ্ঞান রসায়নবিদদের কাছে কেন এত জরুরি? তাহলে এর গুরুত্বটা কি? দেখুন, এই দুটো পথকে বোঝা রসায়নবিদদের জন্য একটা সুপার পাওয়ারের মতো। এটা তাদের একজন মলিকুলার আর্কিটেক্ট বা আণবিক স্থপতি বানিয়ে দেয়। তারা নিজেদের ইচ্ছামতো যে কোনো একটা পথ বেছে নিয়ে নিজেদের পছন্দের অণু ডিজাইন করতে পারেন। আর এই ক্ষমতাটাই কিন্তু নতুন নতুন ওষুধ তৈরি থেকে শুরু করে আমাদের চারপাশের নানা জিনিস বানাতে কাজে লাগে। তাহলে ভাবুন তো, যখন একজন রসায়নবিদ ভবিষ্যতের জন্য কোনো জীবন বাঁচানোর ঔষধ ডিজাইন করতে বসবেন, তখন তিনি কোন রাস্তাটা বেছে নেবেন? SN1-এর সেই ধীর স্থির পরিকল্পনা, নাকি SN2-র ঝটপট আক্রমণ? উত্তরটা আসলে নির্ভর করবে তার লক্ষ্যের ওপর আর তিনি ঠিক কী ধরনের অণু বানাতে চাইছেন তার ওপর। আর এখানেই তো রসায়নের আসল মজাটা, সঠিক রাস্তাটা বেছে নিয়ে একেবারে নতুন কিছু তৈরি করার ক্ষমতা।